ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে ঘনবস্তু। বিভিন্ন ঘনবস্তু নিয়ে আমরা আলোচনা করব। এটা তোমাদের পেজ নাম্বার হচ্ছে তোমাদের বইয়ে 189 পেজে এটা আছে। আচ্ছা, দেখো বিভিন্ন রকম ঘনবস্তু বিভিন্ন বস্তু আমরা দেখে থাকি, সেইগুলো হচ্ছে আসলে ঘনবস্তু। যেমন তোমাদের এখানে ছবিগুলো দেখলে বুঝতে পারবে। এই যে প্রথম যে ছবিটা আছে এটা হচ্ছে ইটের ছবি। এটা কী বলো তো? লুডোর ছক্কা, আমরা জানি সকলে। এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড, এটা পেন্সিল, এটা একটা বাটি, এটা বল, ফুটবল, এটা একটা মাটির ঢিলা, এটা বই, আর এটা হচ্ছে একটা কৌটো, দুধের কৌটো, মিল্ক লেখা আছে। আর এটা দেখো এবারে আছে গ্লাস, তারপরে এবারে একটা চেয়ার, এবারে দেখো আইসক্রিম, তার সঙ্গে আইসক্রিম এটা হোল্ডার আর কি, আইসক্রিম আছে। তারপরে এটা হচ্ছে ঘরের ছবি। এই সবই হচ্ছে কি বলো, এগুলোকে সবই বস্তু। দেখো এই যে বস্তুগুলো আছে এগুলো সাধারণত বস্তু, আর এই বস্তুগুলোকে আমরা বলি ঘনবস্তু। এই বস্তুগুলো দেখো, এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, এরা কিছুটা জায়গা দখল করে আছে না? ভালো করে লক্ষ্য করো। এই যে যদি আমি এটাকে বলি তোমার লুডোর ছক্কাটাকে, এটা দেখো কিছুটা জায়গা, মানে এই যে জায়গাটা আছে সেটাকে তো আমরা তল বলি। ওই তলটা একটা জায়গা, মানে এটা তো একটা সমতল, বইয়ের পাতা মানে একটা সমতল। ওই তলের উপরে এর যে এই বস্তুটার যে তলটা আছে সেটা কিছুটা, মানে ওই তলের উপরে কিছুটা জায়গা অধিকার করে আছে। আবার এই বস্তুটা যতটা উঁচু, মানে এই স্পেসের মধ্যে শূন্যস্থানে যত জায়গা নিয়ে আছে, তার মানে বোঝা যাচ্ছে শূন্যস্থান আর সমতল মিলে একটা জায়গা অধিকার করে আছে, তাই তো? যদি আমি ধরো সাপোজ যদি আমি তোমাদের সামনে এই মোবাইলটা বলি, এই যেমন মোবাইলটা, এই মোবাইল কত জায়গা থেকে, এখান থেকে এইটুকু নিয়ে এখান থেকে এইটুকু নিয়ে জায়গাটা নিয়ে আছে। আবার এই যে উচ্চতা নিয়ে, মানে এই স্পেস, এই যে শূন্যস্থানের উপরেও কিছু জায়গা নিয়ে আছে, যেটা বলতে চাইছি, বুঝতে পারছো নিশ্চয়ই? তার মানে কি? তার মানে যে কোনো বস্তু নাও না কেন, যে কোনো ঘনবস্তু, সে কিছুটা জায়গা অধিকার করে থাকে। যখনই কোনো বস্তু এরকম কিছুটা জায়গা শূন্যস্থান এবং সমতলে নিয়ে কিছু জায়গা অধিকার করে থাকে, তখন সেই বস্তুগুলোকে আমরা কি বলবো? ঘনবস্তু বলবো। মানে শূন্যস্থানে থাকতে হবে এবং সমতলে নিয়ে যে, মানে যদি জায়গা অধিকার করে থাকে, তখন সেই বস্তুগুলোকে বলবো ঘনবস্তু। তাহলে বুঝলে ঘনবস্তু কাদের বলবো? শুধুমাত্র এই যেমন ছবিতে শুধুমাত্র এটা ছবি হিসাবে আছে, মানে সমতলের উপর শুধু যদি জায়গা অধিকার করে থাকে, তখন সেগুলোকে ঘনবস্তু বলবো না। সমতল এবং শূন্যস্থানে মিলে যদি জায়গা অধিকার করে থাকে, তখন সেই বস্তুগুলোকে আমরা কি বলবো? ঘনবস্তু। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? আর শুধু যদি সমতলের উপরে থাকে, তখন সেটা ঘনবস্তু হবে না, তখন সেটা দ্বিমাত্রিক বস্তু হবে। মানে তার শুধুমাত্র দৈর্ঘ্য থাকে আর উচ্চতা থাকে, ঠিক আছে? এইরকম আমরা জানি কোনগুলো দ্বিমাত্রিক। তোমরা কমেন্ট করে জানাও যদি না জানো, ঠিক আছে? আমি তাহলে বলে দেবো। আচ্ছা, তাহলে এগুলো আমরা দেখলাম, এই যে ছবিতে যেগুলো দেওয়া আছে এগুলো সবই হচ্ছে ঘনবস্তুর চিত্র, এগুলো সবই ঘনবস্তু। তাই দেখো তোমাদের বইতে যেটা লেখা আছে, কি লেখা আছে এখানে? লেখা আছে যে উপরের দেখা বস্তুগুলোর প্রত্যেকটা দেখো বস্তু কিছুটা জায়গা দখল করে আছে, তাই এই বস্তুগুলোকে আমরা বলবো ঘনবস্তু, যেটা আমি যেটা বললাম। আর এই বস্তুগুলো দেখো, এই বস্তুগুলো যদি আমি একটা উদাহরণ নিই, ধরো এই বস্তুটা ইটের উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? ইটের উদাহরণ নিচ্ছি। আচ্ছা, ইটের উদাহরণ না নিয়ে যদি আমি এই রকম একটা উদাহরণ নিই, ইটটা তো এখানে আমাদের সামনে নেই, আমাদের সামনে যেটা আছে, ধরো একটা বই নিচ্ছি, ধরো এই যে বইটা নিচ্ছি, ঠিক আছে? বইটা দেখো, এই যে বইটা, এই বইয়ের দেখো পুরো অংশটা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? পুরো অংশটা নিয়ে, আচ্ছা এখানে তোমাদের ছবিতে আসছে না পুরোটা, হ্যাঁ এইটা নিচ্ছি। দেখো এই যে একটা বস্তু আছে, পুরোপুরি দেখতে পাচ্ছ ছবিতে। এই যে বস্তুটা দেখো, এই বস্তুটার দেখো এই যে অংশটা, এই যে তলটা, এইটা ওই বস্তুটা, এটা একটা তল। এই তলের এখান থেকে এইটুকু যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে বলবো দৈর্ঘ্য। আর এই যে এখান থেকে এই মানে ধারে, এই কোণ বরাবর এই ধারে এই যে দৈর্ঘ্যটা, এটাকে বলবো প্রস্থ। আমরা জানি ওটা, মানে বড় দৈর্ঘ্যটাকে আমরা দৈর্ঘ্য বলি, আর ছোটো দৈর্ঘ্যটাকে প্রস্থ বলি। তাহলে প্রস্থ, এই তলের এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। আর এই যে
এইটা উপর থেকে নিচ পর্যন্ত যে দৈর্ঘ্যটা এটাকে বললো উচ্চতা, তাই তো? এটা উচ্চতা মানে কী কী, এই যে ঘনবস্তুটার কী কী আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর এই উচ্চতাটা আছে, ঠিক আছে? মানে এটা কতটা মোটা সেইটা নিয়ে তার উচ্চতা দেখো, এই এতটা মোটা, এটা বেদ বলতে পারি বা উচ্চতা বলতে পারি। এবার যদি তুমি যদি এইভাবে ধরো তখন তার উচ্চতা কত হবে, মানে উচ্চতা কোনটা, মানে ভূমি থেকে যতটা উপরে আছে সেটাকেই উচ্চতা বলি। তাহলে ভূমি থেকে এই যে দূরত্বটা এটা উচ্চতা, তখন 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 কী হবে, তখন এটা উচ্চতা হয়ে গেলে এটা এটা দৈর্ঘ্য, আর এটা তখন প্রস্থ হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু ছোটো দৈর্ঘ্যটা প্রস্থ বলা হয়, বোঝাতে পারলাম? তখন এটা তখন প্রস্থ হবে, এটা তখন দৈর্ঘ্য হবে। যদি আমি এইভাবে ধরি, আমি যদি এইভাবে শোয়ানো অবস্থায় ধরি, তখন এটা উচ্চতা, ঠিক আছে? উপর থেকে এই দৈর্ঘ্যটা, মানে এই যে দৈর্ঘ্যটা, এই যে বেধটা এটা উচ্চতা, ঠিক আছে? এই বেধটা মানে এই ধার থেকে এই ধার পর্যন্ত যে দূরত্বটা, লম্ব দূরত্ব, এটা উচ্চতা। আর এইটা হচ্ছে দৈর্ঘ্য, এই ধারটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই ধার বরাবর যে রেখাটা এটা হলো প্রস্থ। তাহলে বোঝাতে পারলাম? তাহলে কী দেখছি, এইরকম প্রতিটা তুমি ঘনবস্তু দেখবে কিছুটা দৈর্ঘ্য থাকবে, কিছুটা উচ্চ থাকবে, কিছুটা প্রস্থ থাকবে। সেই জন্য প্রতিটা ঘনবস্তুর কী থাকছে, দৈর্ঘ্য থাকছে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই তিনটে মাত্রা। এদেরকে আমরা কী বলি, মাত্রা বলি। এটা মনে রাখবে, এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মাত্রা। তার মানে ঘনবস্তুটা কী হলো, 3 মাত্রিক, ঠিক আছে? সেজন্য দেখো তোমাদের পরবর্তী যেটা লেখা আছে এখানে বলেছে প্রত্যেকটা ঘনবস্তুর ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে, অতএব এদের 3টি মাত্রা আছে, তাই এরা ত্রিমাত্রিক। এটা হলো ঘনবস্তুর একটা বৈশিষ্ট্য। তো বোঝা গেল? তাহলে কি পেলাম, যেসব ঘনবস্তুর কিছুটা জায়গা দখল করে থাকে তাদেরকে আমরা কি বলবো, যেসব ঘনবস্তু মানে যেসব বস্তু কিছু জায়গা দখল করে থাকে তাদেরকে আমরা বলবো কি, ঘনবস্তু, ঠিক আছে? এটা এখানে দিয়েছে, তার এখানে ড্যাশের জায়গায় কী হবে, এটা হবে ঘনবস্তু। এবার বলি এই ঘনবস্তু কাকে বলে, আরও বিস্তারিত ভালোভাবে একটা সংজ্ঞা কিন্তু তোমাদের এই চ্যানেলে শর্টস ভিডিওতে দেওয়া আছে। যদি না তোমরা কেউ দেখে থাকো ওইটা দেখে নিও। আমি এই ভিডিওর আই বাটনে, ডান দিকের আই বাটনে তোমাদের দিয়ে দেবো, বা তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে এখানে শুধু বিষয়টা বুঝে নাও, এই ভিডিওতে তোমাদের কাজের বুঝে নাও, আর ওখানে সংজ্ঞাটা আছে, ওখানে দেখে নিতে পারো। ব্যাস, এবারে চলো পরবর্তী পেজে কী আছে দেখি। এবারে দেখো একটা ঘনবস্তু এখানে নিয়েছে, ইট নিয়েছে ঘনবস্তু বলেছে ইটের উপরের তল কি, আয়তাকার সমতল, তাই তো দেখো, আমি যদি এইটাকে নিই, ইটের পরিবর্তে যদি এইটা নিই, তাহলে এটা কি, আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে কি হলো, এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আবার যদি এইভাবে ভাবি, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে আয়তক্ষেত্র। তাহলে দেখো প্রত্যেকটা তল আয়তাকার, প্রত্যেকটা তল, এই একটা তল, তারপর এইদিকে একটা তল, এদিকে একটা তল, তার বিপরীত একটা তল, মানে প্রত্যেকটা তলের বিপরীত তল আছে। এই তলের বিপরীত তল, তার নিচের তলটা, ঠিক আছে? তাহলে দেখো আমি ইটটাকে যদি এটা যদি ইট ভাবি, কল্পনা করি, তাহলে এই তল, তাহলে কি বলছে এখানে, কী লেখা আছে দেখো, ইটের উপরের তল আয়তাকার সমতল। ইটের এই রকম কড়াতল আছে, এরকম দেখো কড়াতল একটা, তার উপরে দুটো, একটা পাশে একটা, তাহলে 4টে, আর এই পাশে একটা, তাহলে কটা হলো, 6টা তল। তাহলে কী বলবো, 6টা তল। তার মানে এই যে ঘনবস্তুটা, এই ইটের তাহলে কটা তল পেলাম, 6টা সমতল। কী তল, সমতল, কিন্তু এগুলো সবই হলো সমতল, ঠিক আছে? আর সমতল কি যদি না জানো, বক্রতল কি যদি না জানো, সেই সংজ্ঞাটাও তোমাদের এই চ্যানেলে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? কাকে বলে দিয়ে দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিও, শর্টস ভিডিও দিয়ে আমরা এই আই বাটনে দিয়ে দেবো, বা তোমরা গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে এবারে তারপরে কি বলা আছে দেখো, ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে। দেখো কি, কোনটাকে বলছে ধারে মিশেছে, এই ধরো এইটাকে কল্পনা করো, এই তলটা আর এই তলটা কল্পনা করো, এই তলের ক্ষেত্রে দেখো, এই তল আর এই তল যে মিশেছে, এই প্রান্তরেখাটা তৈরি হয়েছে, ঠিক আছে? এই যে প্রান্তরেখাটা, বুঝতে পারছো যেটা কোনটা বলছি, ধরো এই যে প্রান্তরেখা তৈরি হচ্ছে, এই যে রেখাটা তৈরি হয়েছে, ঠিক আছে? এই রেখাটা তৈরি কী হবে, এই তল আর এই তলটা, এই যে উপরের তলটা আর এই যে তলটা, ঠিক আছে? এই তল দুটো মিশেছে এই প্রান্তরেখা, তাহলে এইটাকে সেই জন্য বলছি প্রান্তরেখা, বা এটাকেই বলে এই ঘনবস্তুর, বা এই ইট যদি বলি এটার প্রান্তরেখা। তাই এইরকম তাহলে কটা প্রান্তরেখা আছে, দেখ, এই একটা দুটো, মানে 1 2 3 এই 4টে, উপরে 4টে, নিচে 4টে, তাহলে নিচে 4টে, তাহলে কটা হলো, 4 4 8টা হলো। আর পাশে জায়গা দেখো, এই একটা দুটো, আর এই একটা দুটো, তাহলে কটা, এই 4টে, তাহলে কটা হলো, 12টা। তাহলে কি দেখতে পাচ্ছি,
বলেছে ইটের দুটো তল একটা প্রান্ত এরকম ধারে মিলেছে, ইটের এরকম কটা ধার আছে, বলবো 12টা ধার আছে। ঠিক আছে, ইটের এরকম আমরা বলবো 12টা ধার আছে, তাহলে এটা কী হলো 12টা। এবার ইটের তলগুলো সমান মসৃণ, তাই এগুলো কি, এগুলো হলো সমতল, কিন্তু ভাঙা পাথরের উপরিতল মসৃণ নয়, তাই এই তলকে কি বলবো, সেগুলো বক্রতল। বোঝা গেল? এবার ইটের একটি আয়তকার তলের ড্যাশটি শীর্ষবিন্দু, দেখো এই যে তল, আয়তকার তল, এই তলটা করা শীর্ষবিন্দু, একটা দেখো, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, তার মানে দুটো প্রান্ত রেখা যেখানে মিলিত হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এই একটা প্রান্ত রেখা দুটো প্রান্ত যেখানে মিলিত হয়েছে সেইটাই একটা শীর্ষবিন্দু তৈরি হয়েছে। একটা তলের করা শীর্ষবিন্দু 4টে শীর্ষবিন্দু, তাহলে এখানে লিখবো একটা আয়তকার তলের 4টা শীর্ষবিন্দু। এইরকম তাহলে সমগ্র ইটটা, সমগ্র ঘনবস্তুটা তাহলে কটা তাহলে শীর্ষবিন্দু, দেখো উপরের তলে 4টে, এবার নিচের তলে দেখো, নিচের তলেও 4টে, তাহলে কটা হলো 8টা, 8 তো নেই। এবার যদি এইভাবে ভাবো, সেটা তো সেই এই তলেরও দুটো, এই তলের দুটো মিলে তো এটা তৈরি হয়েছে, তার মানে সেই 8টা, তাহলে মোট কটা হবে একটা ইটের 8টা শীর্ষবিন্দু, তাহলে কটা আছে 8টি শীর্ষবিন্দু। তাহলে ইটটা হলো এই রকম ঘনবস্তুগুলি। এবার দেখো ঘনবস্তু উদাহরণ দেওয়া আছে, বই বাস্ক, বই বাস্ক সবই এই ইটের মতো, তাই তো, তাহলে ইটের যা যা পেলাম তাহলে বই বাস্কেরও তাই পাবো, মানে তল সংখ্যা তাই হবে, তলের ধরনও তাই হবে, প্রান্তরেখা তাই হবে, শীর্ষবস্তু তাই হবে। এবার এটা এখানে বলে নিই, তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে, আচ্ছা স্যার ইটের তো এই মাঝে কিছুটা খাঁজ আছে, হ্যাঁ ওইটা তো খাঁজ, ওইটা তাহলে তো সমতল বলা যাবে না, ঠিক ধরেছ, ওটা সমতল বলা যাবে না, কিন্তু আমরা ধরে নেবো ওইটা নেই, ধরে নেবো, মানে ওইটাকে ধরে নিতে হবে যে ওইটা নেই। ঠিক আছে, সেই হিসাবে আমরা ওই তলটাকে সমতল বলবো। হ্যাঁ, বুঝতে পারলে? মানে আকারটা কীরকম, আকারটা ওই মতন হচ্ছে তো, ঠিক আছে, ওই তলের মতো, সেটাই বুঝতে পারলে? যেমন এই যে ইটের আকারটা, এই যে বস্তুটা একটা নিয়েছি, কাঠের বস্তু, ঠিক এইরকম আকৃতির হচ্ছে, তাই ওটাকে ওই রকম বলবো। আর সূক্ষ্মভাবে বিচার করে তুমি বলতে পারো ওটা তো খাঁজ আছে, হবে না, সমতল, কিন্তু ওইটাকে ধরে নেবো যে ওই অংশটুকু নেই, কারণ পুরো তলটা যেটা তৈরি হচ্ছে সেটা সেখানে সমতল। বোঝা গেল এইটা? এবারে দেখো ঘনবস্তু, যেমন বইয়ের খাতে ধরলে কি দেখা যায়, যেটা যদি বই আমি তোমাদের সামনে নিই, এই যেমন বইটা আছে, বইটা দেখো, বইটার এই তলটা সমতল, এই তলটা, এখানে কোনো খাঁজ টাকা আছে কিচ্ছু নেই, তাহলে এই তলটা একটা তল, তারপরে এই তার উপরে এই তলটা, আবার ধরে এই পাশের তলটা, এইটা একটা তল। ঠিক আছে, এইভাবে কটা তল লাগবে, 6টা তল। বাস্কও সেই রকম দেখবে, তল করা থাকবে, তলটা হয়ে 6টা হবে, তলের সংখ্যা 6টা হবে। তলের ধরনটা কি, সবই তল হলো সমতল। ঠিক আছে, তাহলে সমতল হবে। প্রান্তরেখার সঙ্গে কটা দেখলাম আমরা, 12টা দেখেছি, প্রান্তরেখা হবে 12টা। তার শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে, শীর্ষবিন্দুর সংখ্যা হবে 8টা। ঠিক আছে, এই হয়ে গেলো এটা। এবার দেখো ইটের প্রতিটি তল তাহলে কি দেখলাম, আয়তকার পেলাম, প্রত্যেকটি তল পেলাম কি, দেখো এইটার, এই ছবিটা, প্রত্যেকটি তল আমরা কী পেয়েছি, আয়তকার পেয়েছি। আর তলগুলো পাশের তলের সঙ্গে কি দেখো, সমকোণে আছে, একটা তল একটা তলের সঙ্গে সমকোণে। ঠিক আছে, এই যে তলের সঙ্গে এই তলটা আর এই তলটা পরস্পর, দেখো এই যে কোণটা তৈরি হয়েছে, দেখো এই যে কোণটা তৈরি হয়েছে, এটা তো সমকোণ। ঠিক আছে, আবার এই যে তলটা আর এই তলটা, ঠিক আছে, উপরের তল আর নিচের তল পরস্পর সঙ্গে সমকোণে, দেখো এই যে কোণটা তৈরি হচ্ছে সমকোণ। ঠিক আছে, এই যে কোণটা কেন এই যে কোণটা তৈরি হচ্ছে, মানে এই তলটা আর উপরের তলটা মিলে সমকোণ তৈরি হচ্ছে, আবার এই কোণটা এই তল মিলেও সেখানে সমতল তৈরি হবে। ঠিক আছে, এই যে কোণটা এটাও সমকোণ, তার মানে দুটো তল পাশের তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত আছে, তাই এই ধরনের যে ঘনবস্তু, ঘনবস্তুকে আমরা কি বলবো, ঘনবস্তুকে বলবো আমরা আয়ত ঘন বা সমকোণী চৌপল। এইরকম আয়ত ঘন আর কি হতে পারে, দেখো দরজা হতে পারে, আলমারি হতে পারে, ব্ল্যাকবোর্ড, আরও অনেক কিছু আছে। তাহলে বোঝাতে পারলাম, তাহলে বুঝতে পারলে, ব্যাস। এবারে চলো পরবর্তী যেটা আছে, যেটা তোমাদের দেওয়া আছে, লুডোর ছক্কার উদাহরণ দিয়েছে। দেখো লুডোর ছক্কা বলছে, লুডোর ছক্কার প্রতিটা তল দেখো কী দেখতে পাচ্ছি, দেখো বর্গক্ষেত্র, প্রত্যেকটা তল হলো বর্গক্ষেত্রাকার। ঠিক আছে, প্রতিটা তল, লুডোর ছক্কা যদি আমার কাছে থাকতো এই মুহূর্তে আমি দেখে দিতে পারতাম, তোমরা দেখবে প্রতিটা তল বর্গক্ষেত্র, মানে কি তার প্রতিটা তলের দৈর্ঘ্য, এই ধরো এটা যদি একটা তল ভাবি, এর যেমন দৈর্ঘ্য প্রস্থ আলাদা, দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা এটা, কিন্তু ওর দৈর্ঘ্য প্রস্থটা সমান, তাই তো, বর্গক্ষেত্রাকার, দৈর্ঘ্যপ্রস্থ সমান। লুডোর ছক্কার দেখবে দৈর্ঘ্যপ্রস্থ প্রতিটা তলের দৈর্ঘ্যপ্রস্থ সমান। ঠিক আছে, সেই জন্য এই আকৃতির
এই আকৃতির ঘনবস্তুগুলিকে আমরা সেখানে বলবো ঘন। তাহলে বোঝা গেল, যখন প্রতিটা তল আয়তক্ষেত্রাকার হবে তখন সেটা আয়তঘন, আর যদি প্রতিটা তল বর্গক্ষেত্র হয়ে যায় তখন তার নাম হয়ে যাবে, সেই ঘনবস্তুটার নাম হয়ে যাবে ঘন। ঠিক আছে, সেই এবারে শুধু পার্থক্য ওইটুকু। তারপরে সব হচ্ছে সমকোণী চৌপল, ওই ঘনকের বৈশিষ্ট্য সব ওই আয়ত ঘনের মতোই হবে। আর ঘনকের পাশাপাশি দূরতল কত ডিগ্রি কোণে থাকবে, ওটাও সেই পাশাপাশি দূরতল 90 ডিগ্রি কোণে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণে থাকবে, 90 ডিগ্রি কোণে নত হবে পাশাপাশি দুটো তল। ও আগেরটা যেমন ছিল 90 ডিগ্রি, এটাও সেই 90 ডিগ্রি কোণে নত হবে, মানে সমকোণে নত হবে। ঠিক আছে, ব্যাস। এবার ঘনকের উদাহরণ কী কী দেবো? ঘনকের উদাহরণ হতে পারে, দেখো লুডো ছক্কা একটা হতে পারে, আর কি হতে পারে, আইস কিউব হতে পারে, মানে আইস। আবার দেখো ছোটো ছোটো যে দানা, ওই যে চিনির দানাও ঘনকের উদাহরণ হতে পারে। চিনি আমরা যেটা পাই, মানে বড়ো চিনির যে দানাটা, ঠিক আছে, বড়ো চিনি দেখবে একটা দানা নিয়ে দেখবে সেরকম ঘনকের মতো। আবার রুবিক্স কিউব হতে পারে। রুবিক্স কিউব যেগুলো হচ্ছে রং মেলায়, এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে রং মেলায় না, দেখবে ওইগুলোকে বলা হয়, ওইগুলো একদম ঘনকের আকৃতি। ওইগুলো ওই উদাহরণ হতে পারে, তাকে বলে রুবিক্স কিউব। আর আইস কিউব তো বললাম, ব্যাস। আর ওদের তারা তল সংখ্যাটা, এই তল সংখ্যা ধার সংখ্যা সবই ওই আয়ত ঘনের মতো। তখন তল সংখ্যা কটা হবে? তল সংখ্যা হবে 6টা, তল সংখ্যা হবে 6টা, ধার সংখ্যা কটা হবে 12টা, শীর্ষবিন্দু সংখ্যা 8টা, আর তলের ধরন কি? সবই সমতল। ঠিক আছে, ওই আয়ত ঘনের মতো সবই একই, শুধুমাত্র পার্থক্য কোন জায়গাটা হবে, এর প্রতিটা তল হবে বর্গক্ষেত্রাকার, আর আয়তঘনের প্রতিটা তল হবে আয়তক্ষেত্রাকার। এইটুকু শুধু পার্থক্য আয়তঘন আর ঘনকের মধ্যে। তাহলে বোঝা গেল? এই ছিল, দেখো আজকের আমরা এই পর্যন্ত রাখবো ভিডিওটা না তো বড় হয়ে যাবে। পরবর্তীতে আলোচনা পরের পেজে। আজকের কোন পেজ পর্যন্ত হলো? 190 পেজ, 189, 90 এই দুটো পেজ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পেজ নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। তাহলে এই পর্যন্ত, ভালো থেকো।